গল্পের শুরুতেই অ্যান্ড্রু নামের এক লোককে একটা কফি শপে দেখা যায়। সেখানে অনেক লম্বা লাইন ছিল, কিন্তু কফি শপের মালিক অ্যান্ড্রুকে আগে থেকেই চেনে। তাই সে অ্যান্ড্রুকে লাইন ভেঙে আগে কফি খেতে দেয়। অ্যান্ড্রু কফি পেয়ে বলে, ধন্যবাদ, আমাকে বাঁচালে আজকে। আমি আজ অলরেডি কাজে দেরি করে ফেলেছি। এরপর সে দৌড়ে চলে যায় তার পাবলিশিং অফিসে। সেখানে ঢুকেই সে এক এমপ্লয়ির সাথে ধাক্কা খায় আর তার হাতের কফি পড়ে যায়, যার কারণে অ্যান্ড্রুর পুরো শার্টটা নষ্ট হয়ে যায়। তখন সে আরেকজনকে রিকোয়েস্ট করে যেন তাকে একটা শার্ট দেয়। এদিকে তাদের বস অফিসে ঢুকতেই গেটের স্টাফ সবার কাছে মেসেজ পাঠিয়ে দেয় যে বস এসে গেছে, আর সেটা শুনে সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এরপর আমরা জানতে পারি যে অ্যান্ড্রুর এই বসের নাম মেরি, আর অ্যান্ড্রু হলো মেরির পিএ। মেরি অফিসে ঢুকতেই অ্যান্ড্রু বলে, গুড মর্নিং বস, আপনার কনফারেন্স শুরু হবে 30 মিনিটের মধ্যে, আর স্প্রিং বুক মার্কেটিং স্টাফ মিটিং সকাল 9টায় হবে। আর আপনার ইমিগ্রেশন লয়ার ফোন করেছিলেন ইন্টারভিউয়ের জন্য। এভাবে তাদের মধ্যে দরকারি সব কথাবার্তা হয়। অ্যান্ড্রু তখন বেরিয়ে পড়ে। সে মেরির জন্য টেবিলে কফি রেখে দেয়। আসলে সে একসঙ্গে 2 কাপ কফি এনেছিল, একটা নিজের জন্য আর একটা তার প্রিয় বসের জন্য। কিন্তু বের হওয়ার সময় মেরি তাকে থামিয়ে জিজ্ঞেস করে, এই জুলিয়ানকে সে কেন লিখে দিল? আমি তাকে ফোন করি, সে তার নাম্বারও দিয়ে দিয়েছে। অ্যান্ড্রু তখন অস্বস্তি বোধ করে আর বুঝতে পারে জুলিয়ান হলো সেই মেয়ে যে কফি শপে ভিড়ের মাঝেও তাকে আগে কফি দিয়ে দিয়েছে। তবুও সে বসকে সত্যি বলে দেয় যে আসলে সেটা আমার কাপ ছিল, যে কফি আমি আপনার জন্য এনেছিলাম সেটা পথে পড়ে গিয়েছিল। তারপর মেরি তখন কফিতে চুমুক দিয়ে বলে, তুমি তাহলে চিনি ছাড়া খাও। অ্যান্ড্রু হ্যাঁ বলে। আসলে মেরি আর অ্যান্ড্রু দুজনেই একই রকম কফি খেতে পছন্দ করত, আর মেরি এতদিন পর আজ সেটা জানতে পারলো। এরপর মেরির আরেক স্টাফ ববের কেবিনে গিয়ে বলে, আমি তোমাকে চাকরি থেকে বের করে দিচ্ছি, কারণ আমি তোমাকে বহুবার বলেছিলাম ফ্রাঙ্কের কাছ থেকে ইন্টারভিউ আনতে, কিন্তু তুমি আনোনি। বব বলে, আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, আর ফ্রাঙ্ক গত 20 বছরে কোনো ইন্টারভিউ দেয়নি, সে রাজি হবে না, আমি আগেই বলেছিলাম। মেরি বলে, কিন্তু আমি যখন ফ্রাঙ্কের সাথে ফোনে কথা বলি তখন সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। আর এটাও জানি তুমি একবারও তাকে ফোন করনি, বারবারই বলে গেছো যে সে রাজি নয়। এখন শোনো, আমি তোমাকে 2 মাস সময় দিচ্ছি, নতুন চাকরি খুঁজে নাও, আর স্টাফদের বলো তুমি নিজেই পদত্যাগ করেছো। আমার অফিসে এর মধ্যেই আমার অনেক বদনাম, আর তোমাকে বের করে দিয়ে আমি আর এটা বাড়াতে চাই না, বুঝেছো? কিন্তু মেরির এই ভয়কে কাজে লাগিয়ে বব কেবিন থেকে বেরিয়ে এসে সবার সামনে মেরিকে গালাগালি করতে থাকে। বলে, তুমি আমাকে বের করছো কারণ তুমি আমাকে ভয় পাও, তাই না? তুমি এটা নিয়ে ভয় পাচ্ছ যে বোর্ড আমার কাজ পছন্দ করে আমাকে বস বানিয়ে দেবে। তোমার এই রুড ব্যবহার নিয়ে কেউ তোমাকে ভালোবাসবে না। এভাবে সে তার ক্ষোভ ছাড়তে থাকে। মেরি তখন বলে, আমি তোমাকে ভয় পেয়ে নয়, বরং তুমি অলস আর অকাজের, এই জন্য তোমাকে বের করছি, যে কিনা কাজ না করে বউকে ঠকাতে ব্যস্ত। তুমি তো বউকে বা কাজে কিছুতেই মন দাও না। এখন যদি আর একটাও কথা বলো আর এই অফিস ছেড়ে না যাও, তাহলে আমি গার্ড ডেকে তোমাকে বাইরে বের করে দেব। আর কল্পনা করো, অ্যান্ড্রু তোমার এই ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করবে, তখন কেমন লাগবে? কোনো উপায় না পেয়ে বব চলে যায়। এরপর মেরি কেবিনে এসে অ্যান্ড্রুকে এই সপ্তাহের নতুন কাজ দেয়, যেটা আগে বব করত, এখন সে চলে গেছে, তাই আরেকজন আসা পর্যন্ত অ্যান্ড্রুকে কাজটা সামলাতে হবে। অ্যান্ড্রু বলে, এই সপ্তাহে আমার দাদির 90তম জন্মদিন, আর আমাকে সেখানে যেতে হবে, তবে কোনো সমস্যা নেই, কাজ যেহেতু জরুরি তাই আমি করব। এরপর সে তার মাকে ফোন করে সবটা বলে। তখন তার মা বলে, বাবা চাকরি ছেড়ে দাও, কারণ তোমার বস মানুষ নয়, আর সে তোমাকেও মানুষ মনে করে না। যখনই দেখি তখনই কাজ আর কাজ, এর বাইরে মানুষের আর কোনো জীবন নেই নাকি? অ্যান্ড্রু অনেক কষ্ট করে মাকে বোঝায় আর ফোন কেটে দেয়। মেরিও বুঝতে পারে অ্যান্ড্রুর পরিবারের লোকেরা তাকে খুব একটা পছন্দ করে না। এরপর মেরির বস তাকে অফিসে ডাকে। তিনি মেরির কাজে খুশি, কিন্তু মেরি এই দেশের নাগরিক না, সে এখানে ওয়ার্কিং ভিসায় থাকে, আর যে ভিসা রিনিউয়ের জন্য আবেদন করেছিল সেটাও বাতিল হয়ে গেছে। তাই তার বস বলে, তোমাকে তোমার দেশে ফেরত পাঠানো হবে, আমরা আবার ভিসার জন্য আবেদন করতে পারি, কিন্তু তার জন্য তোমাকে অন্তত 1 বছর নিজের দেশে থাকতে হবে। মেরি বলে, আমি দেশে গেলেও ভিডিও কলের মাধ্যমে সব সামলে নিতে পারবো। তখন তার বস বলে,
বিষয়টা বুঝো। যদি তোমাকে ডিপোর্ট করা হয় তুমি কোনো আমেরিকান কোম্পানিতে কাজ করতে পারবে না। তোমার আগেই কাগজপত্র ঠিক করা উচিত ছিল। এখন অনেক দেরি হয়ে গেছে, তাই সব ঠিক না হওয়া পর্যন্ত আমি সব দায়িত্ব ববকে দিচ্ছি। মেরি এটা শুনে হতবাক হয়ে যায় আর বলে, কিন্তু আমি তো ওকে চাকরি থেকে বের করে দিয়েছি। তখন বস বলে, এখন আমরা তাকে বের করতে পারবো না। আমাদের একজন এডিটর ইন চিফের খুব প্রয়োজন, আর তোমার পর অফিসের সবচেয়ে বেশি অভিজ্ঞতা ববের। তখন অ্যান্ড্রু এসে মেরিকে বলে, তোমার জন্য একটা জরুরি কল এসেছে। আমি বলেছি তুমি বসের সাথে ব্যস্ত, কিন্তু ওরা কিছুতেই মানছে না। তখন হঠাৎ মেরির মাথায় একটা বুদ্ধি আসে। সে অ্যান্ড্রুকে ভেতরে ডেকে তার বসের সামনে ঘোষণা করে, আমরা বিয়ে করতে যাচ্ছি। অ্যান্ড্রু কিছুই বুঝতে পারে না সে কি বলছে, কিন্তু সে তার বসের উপর কথা বলতে পারবে না, তাই চুপচাপ হ্যাঁ বলতে থাকে। এদিকে মেরি তার বসের কাছে নিজের আর অ্যান্ড্রুর মিথ্যে প্রেমের গল্প শোনায় আর বলে, আমরা বিয়ে করতে যাচ্ছি। তখন তার বস বলে, তাহলে তাড়াতাড়ি করো। আসলে মেরির সবটাই মিথ্যে ছিল। সে অ্যান্ড্রুকে বিয়ে করে গ্রিন কার্ড পেতে চায়, অর্থাৎ সে আমেরিকান নাগরিক হতে চায়। অ্যান্ড্রু এই দেশের নাগরিক, তাকে বিয়ে করলে মেরিও এখানে সারা জীবনের জন্য নাগরিক হতে পারবে আর তার ভিসা লাগবে না। এরপর তাদের বিয়ের খবর অফিসের বাকি স্টাফদের কানে যায়। তারা অ্যান্ড্রুকে মজা করে বলে, তুমি একটা হিটলারকে বিয়ে করতে যাচ্ছ, আর কাউকে পেলে না? তুমি কি আসলেই নিজের জীবনকে বিপদে ফেলতে চাও ওকে বিয়ে করে? তারা মজা করতে করতে বলে, এরা রাতে বিছানাতেও বসে বসে কাজ করবে। অ্যান্ড্রু এসব কথা শুনে বিরক্ত হয় আর মেরিকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি না, এটা আমার ঠিক মনে হচ্ছে না। তখন মেরি বলে, এটা আমাদের দুজনের জন্যই ভালো, কারণ আমি যদি আজই বেরিয়ে যাই তাহলে বব এসে তোমাকেও পরের সেকেন্ডে চাকরি থেকে বের করে দেবে, যেটা তুমি চাইবে না আশা করি। তাই আমার কথা শোনো, আমাকে বিয়ে করো। চিন্তা করো না, আমরা শিগগিরই ডিভোর্স নিয়ে নেব, তারপর অফিসে কোনো ঝামেলা ছাড়াই আরাম করে থাকবো। এর পরের দিন দুজনেই একসাথে ইমিগ্রেশন অফিসে যায় ভিসার জন্য আবেদন করতে। সেখানে তারা মিস্টার গিলবার্টের সঙ্গে দেখা করে। তিনি বলেন, তোমরা সত্যিই প্রেম করছো না মিথ্যে বিয়ে করছো? কোনো ফ্রড করছো না তো, যাতে মেরিকে ডিপোর্ট করা না হয় আর ওর এডিটর ইন চিফের পদ না চলে যায়? এটা শুনে মেরি বুঝে যায় নিশ্চয়ই কেউ গিলবার্টের কানে এসব কথা বলেছে। মেরি বলে, দেখো ববি হয়তো এসব এসে তোমায় বলেছে। আসলে ও আগেই আমাদের অফিসে কাজ করত আর আমি ওকে বের করে দিয়েছি, তাই ও বদলা নিতে এসব করছে। তখন গিলবার্ট বলে, ঠিক আছে, তবে ভিসার জন্য কিছু ধাপ আছে যেগুলো তোমাদের মানতে হবে। প্রথমে তোমাদের দুজনকে আলাদা কক্ষে নিয়ে ইন্টারভিউ নেওয়া হবে। আমরা ছোট ছোট কিছু প্রশ্ন করব, যেন বোঝা যায় তোমরা সত্যি অনেক দিন ধরে একসাথে আছো কিনা, তোমাদের মধ্যে সত্যিকারের কাপলদের মতোই সম্পর্ক আছে কিনা। দ্বিতীয় ধাপে তোমাদের ফোন চেক করা হবে। এরপর তোমাদের প্রতিবেশী আর সহকর্মীদের জিজ্ঞেস করা হবে। যদি তোমরা এই টেস্টে পাশ না করো তাহলে মিস মেরিকে সঙ্গে সঙ্গেই ডিপোর্ট করা হবে, আর মিস্টার অ্যান্ড্রু তোমাকেও $500 জরিমানা দিতে হবে এবং 5 বছরের জেলও হতে পারে। অ্যান্ড্রু ভয় পেয়ে গিলবার্টকে বলে, আসলে ব্যাপারটা হলো আমরা দুজনেই একই অফিসে কাজ করি, আমাদের প্রেমে পড়ার কথা ছিল না, কিন্তু একসাথে কাজ করতে করতে আমরা বুঝতেও পারিনি কখন প্রেমে পড়ে গেছি। তাই আমরা সিদ্ধান্ত নিই সবার কাছ থেকে এটা গোপন রাখবো। আসলে এখন প্রমোশনের সময় আর আমি খুব কষ্ট করে প্রমোশনের জন্য কাজ করছিলাম। আমি চাই না আমার প্রেমের কারণে আমার প্রমোশন আটকে যাক বা কেউ বলুক যে বসের সাথে সম্পর্ক আছে বলে প্রমোশন পেয়েছে, তাই কেউ আমাদের ব্যাপারে জানে না। তখন গিলবার্ট বলে, তাহলে নিশ্চয়ই তোমার পরিবারকে বলেছো এই গোপন প্রেমের কথা? মেরি বলে, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান আর তারা মারা গেছেন। তবে হ্যাঁ, অ্যান্ড্রুর ভালো পরিবার আছে। এই সপ্তাহে ওর দাদির 90তম জন্মদিন, আর আমরা পুরো পরিবারকে তখনই আমাদের সম্পর্কের কথা বলবো। তখন গিলবার্ট জিজ্ঞেস করে, তোমার শ্বশুরবাড়ির লোকেরা কোথায় থাকে? মেরি সঙ্গে সঙ্গে বলে, আমি একা বকবক করছি, অ্যান্ড্রু তুমিও কিছু বলো। অ্যান্ড্রু তখন বলে, আমার পরিবার কালাস্কা সিটিতে থাকে। এরপর গিলবার্ট বলে, ঠিক আছে, তাহলে সেখানে দেখা হবে সোমবার সকাল 11টায়। এরপর দুজনে ইমিগ্রেশন অফিস থেকে বের হতেই অ্যান্ড্রু রাগ দেখাতে থাকে, বলে, যদি আমরা এই টেস্টে পাশ না করি তাহলে আমাকে 5 বছরের জেল আর এত টাকা জরিমানা দিতে হবে। দেখো ব্যাপারটা অনেক বড় ঝুঁকির কাজ,
তাই এই কাজের বদলে আমাকে এডিটরের পদ দিতে হবে, আর আমার বইয়ের যে ম্যানুস্ক্রিপ্ট অফিসে জমা আছে সেটা অ্যাকসেপ্ট করতে হবে, আর সেই বইয়ের 25,000 কপি ছাপাতে হবে। বিপদে পড়ে তো গাধাকেও বাবা মানতে হয়। তাই মেরি তার সব শর্ত মেনে নেয়। এরপর অ্যান্ড্রু মজা নিতে বলে, এখন আমাকে বিয়ের জন্য ঠিকভাবে প্রপোজ করো। মেরি এগিয়ে গিয়ে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? কিন্তু অ্যান্ড্রু বলে, না, এভাবে না, হাঁটু গেড়ে বসে বলো। মেরি রেগে এমনভাবে তাকায় আর বলে, আমি তোমার বস, আর এখন স্কার্ট পরে আছি, এখন কিভাবে হাঁটু গেড়ে বসবো? কিন্তু অ্যান্ড্রু এসব কিছু তোয়াক্কা করে না। তারপর মেরিকে বাধ্য হয়ে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দিতে হয়। এরপর সে ভাবে অন্তত অ্যান্ড্রু তার হাত ধরে তাকে উঠিয়ে দেবে, কিন্তু অ্যান্ড্রু এয়ারপোর্টে দেখা হবে বলে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি দুজনেই বিমানে বসে আছে। তারা এক বই পড়ছে যেখানে লেখা আছে ইমিগ্রেশন অফিসাররা কি ধরনের প্রশ্ন করে। পরে অ্যান্ড্রু বলে, তোমার ব্যাপারে আমি বেশিরভাগ প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবো, কিন্তু আমি জানি তুমি আমার ব্যাপারে কিছুই জানো না। তোমার হাতে এখনো 2 দিন সময় আছে আমাকে ভালোভাবে জানার জন্য। তারপর যখন তারা অ্যান্ড্রুর শহরে পৌঁছায় তখন অ্যান্ড্রুর মা আর দাদি এয়ারপোর্টে অপেক্ষা করছিল। অ্যান্ড্রু দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরে। দাদি বলে, কই সেই মেয়েটা? মেয়েটাকেও একটু দেখি। কিন্তু মেরিকে দেখে সে হতাশ হয়ে বলে, এ তো মেয়ে নয়, এ তো এক মহিলা। তারপর অ্যান্ড্রু মেরির সাথে তাদের পরিচয় করিয়ে দেয়। দাদি মজা করে বলে, তোমার নাম মেরির বদলে শয়তান হওয়া উচিত, আমার নাতিকে এত কষ্ট দাও। তারপর তারা বাড়ির পথে যেতে যেতে মেরির রাস্তায় অনেকগুলো দোকান দেখে। সব দোকানের নাম প্যাকসন। সে খেয়াল করে অ্যান্ড্রুর ব্যাগও প্যাকসনের, আর অ্যান্ড্রুর সারনেমও প্যাকসন। সে বুঝতে পারে তারা অনেক বড় লোক। সে বলে, তোমাদের এত বড় ব্যবসা এই শহরে, অথচ আমাকে একবারও বললে না। সে বলে, আমার সম্পর্কে তো তুমি কিছুই জানো না, এটা বলে কি হবে। এরপর তারা বন্দর পর্যন্ত আসে, কারণ ওদের নৌকা করে দ্বীপে যেতে হবে যেখানে অ্যান্ড্রুর বাড়ি। নৌকায় যেতে হলে লম্বা সিঁড়ি বেয়ে নামতে হয়। অ্যান্ড্রু, তার মা আর দাদি তাড়াতাড়ি নেমে যায়, কিন্তু মেরি নামতে নামতে যেন চিরকাল সময় নিয়ে নেয়। এরপর যখন সে অ্যান্ড্রুর বাড়ি দেখে তখন চমকে উঠে বলে, এটা তোমার বাড়ি? এটা তো একটা আস্ত বাংলো। তারপর সে অ্যান্ড্রুকে বলতে থাকে, তুমি এত বড় লোক, আগে আমাদের কিছু বললে না কেন? অ্যান্ড্রু বলে, আমি বড় লোক নই, এটা আমার বাবা মায়ের সম্পত্তি, আমার নিজের কিছুই নেই। তারপর সে বলে, 2 বছর ধরে শুধু তোমার কথাই শুনছি, নিজের কথা বলার তো সময়ই পাইনি। এরপর তারা বাড়িতে ঢুকেই দেখে দাদিমা অ্যান্ড্রুর জন্য বিশাল পার্টির আয়োজন করেছে, যেখানে অ্যান্ড্রুর প্রাক্তন প্রেমিকা চেনিও এসেছে। বাড়িতে অনেক কাজের লোকও আছে। ভেতর থেকে বাড়িটা একদম রাজকীয় দেখাচ্ছে, আর মেরি সেটা দেখে মুগ্ধ হয়ে যায়। এরপর অ্যান্ড্রু সবার সামনে ঘোষণা দেয় যে মেরি আর সে 1 বছর ধরে এঙ্গেজ, আর শিগগিরই বিয়ে করবে। সবাই খুব খুশি হয়, যদিও অ্যান্ড্রুর বাবা বলে মেরিকে ওর পছন্দ হচ্ছে না। এরপর দাদিমা জিজ্ঞেস করে, কে কাকে প্রপোজ করলো আর কিভাবে করলো, বলো শুনি। সব অতিথিরা এটা শোনার জন্য উৎসুক হয়ে যায়। অ্যান্ড্রু আর মেরি একে অপরের দিকে তাকায়। অ্যান্ড্রু বলে, মেরি গল্প বলায় এক্সপার্ট, ওই বলবে। মেরি মিষ্টি একটা গল্প বানিয়ে বলে। অ্যান্ড্রু নিজের হাতে একটা বক্স বানিয়ে তাতে রঙিন কাগজের হার্ট এঁকে আমাকে প্রপোজ করেছিল, কিন্তু অ্যান্ড্রু এটা পছন্দ করে না, কারণ এতে তাকে নরম স্বভাবের দেখাচ্ছিল। তাই সে মাঝখান থেকে ঢুকে গল্পের টুইস্ট দিয়ে বলে, ওই বক্সে আসলে রিং ছিল না, বরং হোটেলের ঠিকানা লেখা চিঠি ছিল, আর বেডরুমে মেরির জন্য রাখা ছিল একটা ড্রেস। তখন মেরি বলে, তারপর আমি ওর রুমে যাই আর দেখি ওর চোখে পানি। কাঁদতে কাঁদতে ও আমাকে ভালোবাসার কথা জানায়, আর আমি হ্যাঁ বলে দেই। কিন্তু অ্যান্ড্রু এটাও পছন্দ করে না, আর বলে আবার আমার ইমেজ নষ্ট করলে। তবু সবাই এই গল্প বিশ্বাস করে আর তাদের চুমু খেতে বলে। অ্যান্ড্রু মেরির হাতের ওপর হালকা চুমু খায়, কিন্তু সবাই বলে না না, ঠোঁটে দাও। অ্যান্ড্রু ভয়ে হালকা ঠোঁটে চুমু খায়, কিন্তু তাতেও কেউ খুশি হয় না। দাদিমা বলে, কি করছো অ্যান্ড্রু, সত্যিকারের পুরুষের মতো চুমু দাও, ডমিনেন্স দেখাও। তখন তারা বাধ্য হয়ে লম্বা আর গভীর একটা চুমু দেয়। এরপর তাদের জন্য এক দারুণ সুন্দর রুম রেডি করা হয় ঘুমানোর জন্য, কিন্তু দুজনে তো একসাথে ঘুমাবে না। রাতে অ্যান্ড্রু ফ্লোরে ঘুমায় আর মেরি বিছানায়। সকালে সূর্যের আলোয় মেরির ঘুম ভেঙে যায় আর সে অভিযোগ করতে থাকে। তখন অ্যান্ড্রুর
রিমোট চাপ দিয়ে জানালার পর্দা নামিয়ে দেয়। কিছুক্ষণ পর মেরির ফোনে ফ্রাঙ্কের কল আসে। সে বাইরে যায় কথা বলতে, কারণ ঘরের ভেতর নেটওয়ার্ক নেই। কিন্তু সে দরজা বন্ধ করতে ভুলে যায় আর বাড়ির ছোট্ট কুকুরটা তার পেছন পেছন বেরিয়ে যায়। তখন এক ঈগল কুকুরটাকে ধরে নিয়ে যেতে থাকে। মেরি চিৎকার করতে করতে ঈগলের পেছনে দৌড়ায়। ঈগল কুকুর ছানাকে ছেড়ে মেরির হাত থেকে ফোন কেড়ে নিয়ে উড়ে যায়। মেরি এবার বলে, যা কুকুরটাকে নিয়ে যা। এ সময় অ্যান্ড্রু তার মা আর দাদি ব্যালকনি থেকে দেখে আর ভাবে মেরি কি সুন্দরভাবে কুকুরের সঙ্গে খেলছে। তারপর অ্যান্ড্রুর মা তাদের রুমে এসে বলে, মেরিকে বলো তৈরি হতে, ওর জন্য সারপ্রাইজ আছে। অ্যান্ড্রু মেরির কাছে যায় আর ফোনের কথা শুনে বলে, চিন্তা করো না, শহর থেকে একই ফোন আর একই নম্বর এনে দেব। এখন তৈরি হও, মা আর দাদি তোমায় কোথাও একটা নিয়ে যাবে। মেরি যেতে চায় না, কিন্তু অ্যান্ড্রু জোর করে বলে যেতেই হবে, না হলে মা রাগ করবে। এরপর অ্যান্ড্রুর বাবা তাকে ডেকে বলে, আমি বুড়ো হয়ে গেছি, তোমার মায়ের সঙ্গে এত বড় ব্যবসা দাঁড় করিয়েছি, তুমি কেন এটা দেখাশোনা করছো না? অ্যান্ড্রু বলে, বাবা আমরা এ নিয়ে অনেক কথা বলেছি, আমি ব্যবসা করতে চাই না, অফিসে বসে বই পড়েই আমি সুখে আছি। অন্যদিকে অ্যান্ড্রুর মা আর দাদি মেরিকে এক বারে নিয়ে যায়, যেখানে ছোট কাপড় পরে একজন লোক নাচছে। দাদি বলে, মেরিকে এখন প্রলুব্ধ করো, আর ওরা এটাকে খুব স্বাভাবিকভাবে নেয়। কিন্তু মেরি খুব অস্বস্তি বোধ করে। ওখান থেকে বেরিয়ে তারা বাড়ি এসে দেখে অ্যান্ড্রু রাগে কাঠ কাটছে। বাড়িতে ঢুকে অ্যান্ড্রুর মা তার স্বামীর সঙ্গে ঝগড়া শুরু করে, আর সে বলে, কি বললে ওর সাথে? এত রেগে গিয়ে কাঠ কাটছে কেন? এতদিন পর ও এসেছে আর তুমি মেজাজ খারাপ করে দিলে ওর। এদের পারিবারিক নাটক দেখে মেরি ভাবে এখান থেকে সরে যাওয়াই ভালো। সে গোসল করতে যায়, কিন্তু তোয়ালে নিতে ভুলে যায়। কিছুক্ষণ পর অ্যান্ড্রু ঘামে ভিজে ব্যালকনিতে গিয়ে জামা খুলে ফেলে আর কানে ইয়ারফোনে গান শুনতে থাকে। তাই মেরির গলার আওয়াজ সে শোনে না। মেরি তোয়ালে নিতে বেরোতেই ছোট্ট কুকুরটা তাকে বিরক্ত করতে থাকে। ওকে এড়াতে দৌড়াতে গিয়ে অ্যান্ড্রুর সাথে সে ধাক্কা খায়। তখন দুজনেই অর্ধনগ্ন অবস্থায় একে অপরের গায়ের ওপর পড়ে। তারা লজ্জা পেয়ে তাড়াতাড়ি সরে যায় আর জামা পরে ফেলে। রাতে দুজনেই এটা নিয়ে অস্বস্তি বোধ করে। পরিবেশ স্বাভাবিক করতে মেরি নিজের শৈশব, বাবা মায়ের মৃত্যুর কথা আর শেষ 2 বছরে কোনো শারীরিক সম্পর্ক করেনি এসব কথা বলে। অফিসে বব যখন তাকে সবার সামনে অপমান করেছিল, সেদিন বাথরুমে 2 ঘন্টা সে কেঁদেছিল সেসবও শোনায়। এভাবে গল্প করতে করতে তারা ঘুমিয়ে যায়। সকালে অ্যান্ড্রুর মা দরজায় নক করে আর বলে, তোমাদের জন্য নাস্তা এনেছি। মেরি তাড়াতাড়ি উঠে অ্যান্ড্রুকে ডাকে আর বিছানায় ডেকে আনে, যাতে মনে হয় তারা একসাথে ঘুমিয়েছে। দুজনে জড়িয়ে থাকে আর মাকে ভেতরে আসতে দেয়। অ্যান্ড্রুর মা বাবা ভেতরে এসে বলে, যেহেতু তোমরা বিয়ে করতে যাচ্ছ, তাই আমরা চাই আমাদের সামনে এখানেই বিয়েটা হোক, যাতে দাদিমা তোমাদের বিয়েটা দেখে যেতে পারে। অ্যান্ড্রু আর মেরি অস্থির হয়ে যায় আর বলে, কাল দাদিমার 90তম জন্মদিন, আমরা নষ্ট করতে চাই না। তখন দাদিমা ঢুকে বলে, বাজে কথা বন্ধ করো, এটা আমার 89তম জন্মদিন আর আমি এসব জন্মদিন দেখে দেখে ক্লান্ত। মারা যাওয়ার আগে আমি আমার নাতির বিয়েটা চোখের সামনে দেখতে চাই, তাও আমাদের সব রীতিনীতি মেনে। অ্যান্ড্রু আর মেরি তখন বাধ্য হয়ে হ্যাঁ বলে দেয়। কিন্তু ঘর থেকে বেরিয়ে অ্যান্ড্রুর ভীষণ গিল্টি ফিল হয় আর বলে, আমার পরিবার এত খুশি, আর যদি ওরা জেনে যায় আমরা সবটা অভিনয় করছি, তাহলে মা অনেক ভেঙে পড়বে, দাদিমারও হার্ট অ্যাটাক হবে আর বাবা লজ্জায় মুখ ঢাকতে বাধ্য হবে। মেরি ওকে সান্ত্বনা দেয় আর বলে, কিছুই হবে না, সব ঠিক হবে। কিন্তু তার নিজের খুব ভয় হয়, তাই সে রিল্যাক্স করতে বনের দিকে চলে যায়। সেখানে দেখে দাদিমা মাদার নেচারকে ধন্যবাদ জানাচ্ছে। দাদিমা মেরিকেও ডাকে আর বলে, যা মনে আসছে মাদার নেচারকে বলো আর নেচে নাও মন মতো। মেরি নাচতে থাকে। তখন অ্যান্ড্রু আসে আর বলে, তোমার যে ফোন অর্ডার করেছিলাম চলে এসেছে, চলো শহর থেকে নিয়ে আসি। মেরি আর অ্যান্ড্রু বোটে করে শহরে যায় ফোন আনতে। প্যাকসন চ্যানেল স্টোরে গিয়ে মেরি দেখে সেই বার ডান্সারকে, যে আগের রাতে তাকে প্রলুব্ধ করেছিল, তবে এবার সে কাপড় পরে আছে। মেরি একটু দূরে দূরে থাকে। ফোন নেওয়ার পর অ্যান্ড্রুর মা আর দাদি এসে মেরিকে নিয়ে যায়। আসলে দাদি তাকে তার বিউটি শপে নিয়ে গিয়ে তার মায়ের বানানো বিয়ের ড্রেস পরতে দেয়। সেটা মেরির গায়ে লুজ হয়, তাই তারা মাপ নিয়ে ঠিক করতে দেয়। এরপর দাদি মেরিকে তাদের 150 বছরের পুরনো পারিবারিক লকেট দেয়
মেরি নিতে না চাইলে দাদি বকা দিয়ে বলে, বড়রা যা দেয় তা ফিরিয়ে দিতে নেই, আমরা মারা গেলেও আমাদের স্মৃতি তোমাদের সঙ্গে থাকবে। মেরির এসব দেখে খুব মন খারাপ হয়। এত ভালো মানুষদের সঙ্গে সে মিথ্যে বলছে এটা ভেবে। তাই সে বোটে বসে পড়ে আর বোট জোরে চালিয়ে দূরে চলে যায়। অ্যান্ড্রু এসে জানতে চায় কি হয়েছে। মেরি বলে, আমার বয়স যখন 16 তখনই বাবা মা মারা যায়। তখন থেকে আমি একা, কিভাবে ভালোবাসা পেতে হয় ভুলেই গিয়েছিলাম। আর এখানে এসে সবাই আমাকে এত ভালোবাসছে। যদি তারা সব জানতে পারে ওদের মন ভেঙে যাবে। তখন অ্যান্ড্রু বোট সামলাতে গিয়ে দেখে মেরি পানিতে পড়ে গেছে। সে ওকে টেনে উপরে তুলে নিয়ে আসে। এরপর বাড়ি ফিরে অ্যান্ড্রুর বাবা তাদের পাশের ঘরে নিয়ে গিয়ে বলে, মিস্টার গিলবার্ট এসেছে, আমায় সব বলেছে, সত্যিটা আমায় বলো, তাহলে আমি মেরিকে দেশে ফেরত পাঠাবো, কিন্তু তোমায় বাঁচাবো। অ্যান্ড্রু বলে, না, আমি সত্যি মেরিকে ভালোবাসি আর কালই ওকে বিয়ে করব। এরপর তাদের আলাদা ঘরে থাকতে দেয়া হয়। পরদিন অ্যান্ড্রু বরের সাজে আর মেরি কনের সাজে আসে। বিয়ের মুহূর্তে মেরি স্টেজে গিয়ে হঠাৎ সব সত্যি বলে দেয়। অ্যান্ড্রুর কোনো দোষ নেই, সব আমারই দোষ। আমি এমন ভালো পরিবারের সঙ্গে অভিনয় করতে পারবো না। সে একটা চিঠি লিখে অ্যান্ড্রুর জন্য রেখে যায় আর দাদির দেওয়া বিয়ের ড্রেস আর লকেট ফেরত রেখে নিউ ইয়র্কে চলে যায়। অ্যান্ড্রুর বাবা ছেলেকে বকতে থাকে আর তাই দাদি নাটক করে অসুস্থ হয়ে যায়। প্রাইভেট জেটে করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তখন দাদি বলে, আমি সব নাটক করেছি, তুমি মেরিকে থামাও, ওকে দেখলেই বোঝা যায় তোমরা দুজন একে অপরকে ভালোবাসো। সে তাড়াতাড়ি এয়ারপোর্টে যায়, কিন্তু ততক্ষণে মেরির ফ্লাইট ছেড়ে দিয়েছে। পরদিন অ্যান্ড্রু নিউ ইয়র্কের অফিসে গিয়ে দেখে মেরি সব গুছিয়ে নিচ্ছে কানাডায় ফিরে যাওয়ার জন্য। অ্যান্ড্রু সবার সামনে বলে, আমি তোমায় ভালোবাসি, কিন্তু মেরি বলে, এখন আর অভিনয় করার দরকার নেই, এসব ভুলে যাও, তোমার পরিবারের পছন্দের মেয়েকে বিয়ে করো, সবাই ভাবে আমি তোমার জন্য পারফেক্ট না। অ্যান্ড্রু তাকে ধমক দিয়ে কিস করে। মেরির মন নরম হয়ে যায়। অফিসের সবাই হাসতে থাকে আর বলে, এখন বোঝা যাচ্ছে কে আসল বস। দুজনেই হেসে ফেলে। তারা আবার ইমিগ্রেশন অফিসে গিয়ে বলে, হ্যাঁ, প্রথমে আমরা ভিসার জন্য বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু এখন সত্যিই আমরা একে অপরকে ভালোবাসি। মিস্টার গিলবার্ট তাদের অনেক প্রশ্ন করে, দেখে দুজনেই সব ঠিক উত্তর দিচ্ছে। অ্যান্ড্রুর পরিবারও গিলবার্টকে বলে, মেরি খুব ভালো মেয়ে, সে অলরেডি আমাদের পরিবারের অংশ হয়ে গেছে। শেষে মেরি থেকে যাওয়ার অনুমতি পায় আর এভাবেই গল্পের হ্যাপি এন্ডিং হয়। তো কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো গল্পের রেকমেন্ডেশন থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো সময়ে। সেই অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।